আচ্ছা আচ্ছা, সরি সরি। জি। শুভ সন্ধ্যা সকল স্টুডেন্টদেরকে। ৪৫ জনের মধ্যে ১৮ জন এখনো জয়েন করে ফেলেছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি স্যার, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। একটা মজার ঘটনা হচ্ছে, এই পরিস্থিতিতে কাউকে কেমন আছেন এ কথাটা জিজ্ঞেস করা যায় না। কেন স্যার? আহ, কিছুদিন আগে আমরা আমাদের প্রোগ্রামের কয়েকজন রোগীকে আমরা ফোন দিচ্ছিলাম তাদের হেলথের খবর নেওয়ার জন্য। ভদ্রলোক ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করলাম যে আশা করি ভালো আছেন, কেমন আছেন। উনি বললেন যে এই পরিস্থিতিতে ভালো থাকা যায়। চিন্তা করলাম যে এই কেমন আছেন এই কথাটা মনে হচ্ছে আস্তে আস্তে মিশে যাচ্ছে সবার কাছ থেকে। জি স্যার, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, এই জন্যই সমস্যা। আপনাদের এমসিকিউর ইয়েটা দেখেছি, রিপ্লাই গুলো এক্সিলেন্ট। আমার ধারণা ছিল না যে আপনারা এত ভালো করতে পারেন। মানে বুঝতে পারতেছি যে না, আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য অ্যান্সার করতে পেরেছেন। দ্যাটস গুড। তবে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমরা এটা ওপেন বুক এক্সাম নিয়েছি, সো কিছু কিছু উত্তর এত সহজ ছিল না, একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। তো আমরা ওগুলো কোনো এক সময় আলোচনা করে সলভ করে নেব। বাট ওভারঅল সবার এক্সাম ভালো হয়েছে। ইন কেস এটা ঠিক এক্সাম না, এটা হচ্ছে আপনাদের একটু চর্চাটা রাখা, যেহেতু গ্যাপ হয়ে যাচ্ছিল। তো আশা করি আপনারা এনজয় করেছেন, নাকি বিরক্ত হয়েছেন এই এমসিকিউতে? না স্যার, ভালো ছিল। এই ধরনের প্র্যাকটিস থাকলে পড়াটা ভালো কভার আপ হয়। আমরা আজকে ক্লাস শুরু করে দেব কিছুক্ষণের মধ্যেই, আর একটু অপেক্ষা করি। মাত্র 23 জন এসেছে আমাদের কাছে, জয়েন করেছে। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আজকের প্রেজেন্টটা আমরা নেব ক্লাসের শেষে, অর্থাৎ একটু কষ্ট করে ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যেহেতু আমরা সবাই ম্যাচিউর, কাইন্ডলি একটু প্রেজেন্ট থাকি, কারণ ইউনিভার্সিটিকে আমার দেখাতে হবে যে আপনারা ক্লাসগুলো করেছেন। এই এভিডেন্সটা আমি যদি দেখাতে না পারি, সেই ক্ষেত্রে আরেকটা প্রবলেম ক্রিয়েট হবে। আশা করব আপনারা সেটা কমপ্লাই করবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেটি, আমি হয়তো বা আজকের ক্লাস সহ সর্বোচ্চ আরেকটা ক্লাস অথবা 2টা ক্লাস নেব। আর বাকি টপিকগুলো আমাদের আরেকজন ম্যাডাম আছেন আমাদের ক্লাসে, উনি জয়েন করেছেন, শারমিন ম্যাডাম। উনি সেগুলো কন্টিনিউ করবেন। আশা করি আপনারা সবাই এনজয় করবেন ক্লাসগুলো। দেখতে পাচ্ছি আমাদের সাথে 27 জন এসেছেন। আর একটু অপেক্ষা করি, কারণ আরো কিছু স্টুডেন্ট সম্ভবত আসবেন।
আপনাদের এক্সাম কি শুরু হয়ে গেছে? না, শুরু হয়নি। 5 তারিখে মনে হয় প্রথম পরীক্ষাটা হওয়ার কথা। আচ্ছা, ওটা স্যার গত সেমিস্টার আমাদের এখন তো ফার্স্ট বাবা 5 ভালো তারিখ হয়েছে। ওকে। অনলাইনে এক্সাম হবে, রাইট? হ্যাঁ। ঠিক আছে। আমরা যেহেতু হেলথ প্রমোশন একটু ক্লাসগুলো একটু পিছিয়ে আছি, আমরা আপাতত এক্সাম নিচ্ছি না। আর একটু সময় নিয়ে, যেহেতু সময় আছে, আর একটু সময় নিয়ে আমরা এক্সামটা নেব। অন্যান্য কোর্সগুলোর এক্সাম যদি শেষ হয়ে যায় আপনারা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় যেটি আমি পরবর্তীতে জানতে পারি, এক্সামের বিষয়ে অনেকে প্রশ্ন না করেছিল। পেট খারাপ না, দরকার নেই এখন আনার। এখন আনার আপনারা প্রশ্ন করেছিলেন যে এক্সামের পদ্ধতি। তো অলরেডি আপনারা কিছু কম বেশি জেনেছেন। বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা অনলাইন এক্সামেই থাকব। সেক্ষেত্রে আপনারা এমসিকিউ, শর্ট কোশ্চেন, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে ভাইবার মাধ্যমে আমরা আপনাদেরকে মূল্যায়ন করব। তো মনে হয় সব ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট একই নিয়মেই এক্সামগুলো নেবে, সুতরাং আমরাও এর ব্যতিক্রম হব না ইনশাআল্লাহ। সো আমাদের 30 জন চলে এসছে। আমার মনে হয় আমরা শুরু করে দেই। যে কয়েকজন আছেন ওনারা আসুক। আজকের প্রেজেন্টটা আমরা ক্লাসের শেষে নেব। আশা করি ততক্ষণ পর্যন্ত থাকবেন। খুব বেশিক্ষণ আমি সময় নেব না, সো একটু ধৈর্য ধরে আমরা থাকি। আমি আমার স্লাইডটা শেয়ার করছি, কেউ একজন চাইলে রেকর্ড করে রাখতে পারেন। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। কথা পরিষ্কার? জি স্যার। তবে স্যার নেটওয়ার্ক? অন্যান্যদের মাইক্রোফোন গুলো যদি বন্ধ রাখে তাহলে আপনার কথাটা ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু, হয়তো আমার মনের ভুলে খোলা থাকতে পারে, একটু মাইক্রোফোনটা দেখেন বন্ধ করে রেখেছেন কিনা। সবার প্রতি আবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত একবার হলেও চোখ বুলিয়ে দেখেন আপনার মাইক্রোফোনটি অফ আছে কিনা। আমি শারমিন ম্যাডামের একটু দৃষ্টি আকর্ষণ করব। ম্যাডাম, আপনি কি আছেন? শারমিন ম্যাডাম? ঠিক আছে, তাহলে হয়তো ম্যাডাম পরে আমাদের সাথে জয়েন করবেন। যদি আমার কথা পরিষ্কার থাকে আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। আজকে আমাদের টপিক হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। কোনো কারণে যদি আমার কথা বন্ধ হয়ে যায়, প্লিজ যে কেউ আমাকে ইনফর্ম করবেন। অনেক সময় খেয়াল থাকে না, কারণ আমি তো কাউকে দেখি না। বিহেভিয়ারাল সায়েন্স, একটা প্রশ্ন আসতে পারে যে পড়তে আসলাম পাবলিক হেলথ, এখন এইটা কোন ধরনের সাবজেক্ট, তাও আবার হেলথ এডুকেশনের মধ্যে বিহেভিয়ারাল সায়েন্স পড়তে হচ্ছে। প্রশ্ন সবারই আসতে পারে। আর পাবলিক হেলথে অথবা হেলথ এডুকেশনে এর প্রয়োজনীয়তাটা কি? আমি একটা উদাহরণ দেই। বর্তমান যে করোনা পরিস্থিতি, আপনারা যদি একটু লক্ষ্য রাখেন যে আমরা সব মানুষকেই কিন্তু কোনো না কোনোভাবে করোনা সম্পর্কে সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো নিতে হবে আমরা জানিয়েছি। কিছু মানুষ সেটা মেনেছে, কিছু মানুষ মানে নাই, কিছু মানুষ কিছুদিন মানার পরে আবার মানেনি। রাস্তাঘাটে দেখা যাচ্ছে তারা ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখেনি, মাস্ক ব্যবহারটা খুব একটা কেয়ারফুল না।
মানুষের মধ্যে এই বিচিত্র আচরণ দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেককেই আমি টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, পত্রিকা বলেন, সবাইকেই কিন্তু হেলথ এডুকেশনের মেসেজ কম বেশি দেয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণ দেয়া হয়েছে। কিন্তু তারপরেও মানুষের আচরণ দেখেন, সবাই কিন্তু একই আচরণ করে না। কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে পরিষ্কার যে যে কোনো প্রোগ্রাম পাবলিক হেলথের, সেটা করোনা হোক বা অন্য কোনো, যে যে ডিপার্টমেন্টেই আছেন না, কেউ এনসিডি ডিপার্টমেন্টে আছেন, আপনি আপনার কথা চিন্তা করেন, আপনার কন্ডিশনগুলা, কেউ রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ ডিপার্টমেন্টে আছেন। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার তথ্য মানুষকে জানালেই যে মানুষ আমার তথ্যটা, মানে আমার সতর্কতাটা সে পালন করবে এমনটা না। বিভিন্ন স্থান, কাল, পাত্র ভেদে মানুষের আচরণ বিভিন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে যেটা, আমি একজন পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে আমার সেই এবিলিটি, ক্ষমতাটা ডেভেলপ করতে হবে যে মানুষ কি ধরনের আচরণ করতে পারে এবং সে যাতে আমার তথ্যের মাধ্যমে, আমার এডুকেশনের মাধ্যমে আমি যাতে তার আচরণটাকে কন্ট্রোল করতে পারি, সেভাবে আমাকে প্রোগ্রাম ডিজাইন করতে হবে, সেভাবে আমার এডুকেশনাল প্রোগ্রামগুলোকে থ্রো করতে হবে। সুতরাং একজন স্যার এখানে জাস্ট একটা কোশ্চেন করব, মানে আমাদের কুইজের সাথে একটু রিলেটেড ছিল যে হেলথ এডুকেশনের কি আলটিমেট অবজেক্টিভ হচ্ছে যে আমাদের এডুকেশনের ফলে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে তার আচরণকে পরিবর্তন করবে, এটাই কি আমাদের আলটিমেট অবজেক্টিভ? রাইট, অ্যাবসলিউটলি রাইট। দিন শেষে আমার উদ্দেশ্য সেটাই। আপনি ক্লিয়ার বুঝেছেন, থ্যাংক ইউ। ওকে, তাহলে কিছুটা তো আঁচ করতে পেরেছেন যে কেন আমরা বিহেভিয়ারাল সায়েন্স সম্পর্কে পড়ব। সুতরাং আশা করি আপনাদের মধ্যে কিছুটা হলো আগ্রহ জাগবে, আসলে বিহেভিয়ারাল সায়েন্স আমার পড়া প্রয়োজন, জানা প্রয়োজন পাবলিক হেলথ, ভালো পাবলিক হেলথ প্রফেশনাল হতে হলে। আমরা আজকের টপিক এই লেকচারে কভার করব, অর্থাৎ এই সেশনটাতে বিহেভিয়ারাল সায়েন্স একটা ডেফিনেশন, তার কনসেপ্ট, কি কি সাবজেক্ট নিয়ে বিহেভিয়ারাল সায়েন্স গঠিত, আর হচ্ছে কিভাবে আমি বিহেভিয়ারাল সায়েন্সকে পাবলিক হেলথে ব্যবহার করব। এখন প্রশ্ন আসে, হেলথ এডুকেশন পড়তে এসে বিহেভিয়ারাল সায়েন্স কেন পড়লাম? আমি একটা কথা বারবারই গত 2 লেকচারে কোনো না কোনোভাবে বলেছি, হেলথ এডুকেশনের একটি উদ্দেশ্য হচ্ছে নলেজ ডেভেলপ করা। যে সাবান দিয়ে হাত না ধুলে সমস্যা হয়, সেটা তাকে যখন জানানো হয় তখন তার মধ্যে নলেজের পরিবর্তন আসে। হেলথ এডুকেশন মানুষের অ্যাটিটিউডকে পরিবর্তন করে। আলটিমেটলি একটু আগে একজন যেটা বলেছেন, হেলথ এডুকেশন আসলে মানুষের স্কিলটাকে পরিবর্তন করে, বিহেভিয়ারকে চেঞ্জ করে। আমাদের মূল উদ্দেশ্য আসলে সেটাই। তাহলে যেহেতু হেলথ এডুকেশন বিহেভিয়ারকে চেঞ্জ করে, এখন একটা প্রশ্ন দাঁড়ায়, এই যে বিহেভিয়ার তো হাজারো ধরনের বিহেভিয়ার আছে, আমরা কি সব বিহেভিয়ার নিয়ে কাজ করব? নিশ্চয়ই না, কারণ আমি সব বিহেভিয়ারের এক্সপার্ট নই। আমি স্বাস্থ্যের লোক, আমাকে চিন্তা করতে হবে যেই বিহেভিয়ারটা হেলথের সাথে সম্পর্কিত, ফিটনেসের সাথে সম্পর্কিত, ওয়েলনেসের সাথে সম্পর্কিত সেই বিহেভিয়ার। এই জন্য আমরা মূলত ফোকাস করব হিউম্যান হেলথ রিলেটেড বিহেভিয়ার চেঞ্জ। আশা করি পরিষ্কার বিষয়টা।
তাহলে যে মানুষের আমি আচরণ পরিবর্তন করব, নিশ্চয়ই মানুষের আচরণ কিভাবে পরিবর্তিত হয়, মানুষের আচরণ আসলে কিরকম সেটা আমার জানা প্রয়োজন। যদি বেসিক প্রিন্সিপালটা না জানি তাহলে তো আমি আচরণ পরিবর্তন করতে পারবো না, আমি তো প্রোগ্রাম ডিজাইন করতে পারবো না। তার মানে হচ্ছে আমাকে বিহেভিয়ারাল সায়েন্স সম্পর্কে জানতে হবে। এটা আসলে কিছুই না, বিহেভিয়ারাল সায়েন্স হচ্ছে কিছু সাবজেক্টের কম্বিনেশন, সেটা আমরা পরে আসব। সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি এবং আরো কিছু সাবজেক্ট আছে। সুতরাং আজকের লেকচারের রেশনালটা হচ্ছে এটাই যে কেন আমরা বিহেভিয়ারাল সায়েন্স পড়ব। তাহলে আমরা প্রথমে আসি বিহেভিয়ারাল সায়েন্স জিনিসটা কি। আমি খুব শর্টকাট জিনিস পছন্দ করি, ডেফিনেশন যত শর্ট হবে মনে রাখা সঠিক, জীবনে অ্যাপ্লাই করা ইজি। তবে আমার মতের সাথে অনেক সিনিয়র লেকচার মানে সিনিয়র ফ্যাকাল্টিদের মতের পার্থক্য হতে পারে, ওনারা অনেক বড় বড় ডেফিনেশন পছন্দ করে, সেটা অন্য বিষয়। আমি মনে রাখি বিহেভিয়ারাল সায়েন্স হচ্ছে স্টাডি অফ হিউম্যান হ্যাবিটস, তার অ্যাকশন এবং ইন্টারঅ্যাকশন। ব্যাস, বোঝা সহজ এবং এটা বুঝে অ্যাপ্লাই করাটা ইজি। এই জিনিসগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। তাহলে যেহেতু আমি বিহেভিয়ার নিয়ে কাজ করব, তাহলে বিহেভিয়ার জিনিসটা কি আপনারা এই জিনিসটার দিকে খেয়াল করেন। এটা দিয়ে আপনি ডেফিনেশনকে তৈরি করতে পারবেন। প্রথমে আমি একটা ছোট্ট উদাহরণ থেকে এই ডেফিনেশনে আসি। আপনি যখন অফিসে যান, উদাহরণস্বরূপ যদি কোনো কারণে আপনি অফিসে যাচ্ছেন, গিয়ে একটা হেলদি এনভায়রনমেন্টে কাজ করবেন, আপনার মনটা খুব পরিষ্কার, কিন্তু আপনি রাস্তায় এমন কোনো আচরণের সম্মুখীন হলেন অথবা আপনি এমন কোনো ঘটনা দেখলেন যার কারণে আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অফিসে এসে কিন্তু আপনার পারফরমেন্স ভালো হবে না। সেই জিনিসটা হয়তো আপনার মনকে প্রভাবিত করবে। এইরকম স্বাস্থ্যে অনেক জিনিস আছে। এবং একটা সিলি উদাহরণ দেই, যে অধিকাংশ চেইন স্মোকারদের যদি আমরা প্রশ্ন করি আপনি এটা করেন কেন, বা ইয়াং এজে যারা স্মোকিং ধরে, এর কিছু অংশ কোনো না কোনো কারণে লাইফের একটা ফ্রাস্ট্রেশন থেকে স্মোকিংটাকে ধরে এবং পরবর্তীতে আর ছাড়তে পারে না। তাহলে সোসাইটি তার উপর একটা ইনফ্লুয়েন্স তৈরি করে, এক্সটার্নাল একটা ফ্যাক্টর, একটা নতুন বিহেভিয়ার তাকে অ্যাডপ্ট করায়। সুতরাং আমি বলতে পারি বিহেভিয়ার হচ্ছে ফাংশন অফ, বিহেভিয়ার ইজ দ্য ফাংশন অফ ওই পার্সনের ক্যারেক্টারিস্টিক্স এবং তার সারাউন্ডিং এনভায়রনমেন্ট। পরিষ্কার? এই সূত্রটা মনে রাখেন, আপনি খুব ইজিলি ডেফিনেশনটা লিখতে পারবেন। বিহেভিয়ার ইজ দ্য ফাংশন অফ পার্সন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হিজ সারাউন্ডিং এনভায়রনমেন্ট। তাহলে একজন মানুষের বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হয়? তার আশেপাশে সে একটা কালচারে বড় হয়, সে একটা বিশ্বাসে বড় হয়, তার এডুকেশনের একটা লেভেল থাকে, তার অভিজ্ঞতা একটা ইস্যু থাকে, তার গাইডেন্সের একটা ইস্যু থাকে, এবং এই ফ্যাক্টরগুলো একটা মানুষের বিলিফটাকে স্টেবল করে। তখন সে বিলিফটাকে অ্যাজ এ ভ্যালু আকারে নেয়, ভ্যালুটাকে সে অ্যাটিটিউড হিসেবে, এবং অ্যাটিটিউড তারপরে গিয়ে তার বিহেভিয়ার হয়। যেমন মনে করেন যেই ফ্যামিলিতে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে দাঁত ব্রাশ করাটা শেখানো হয় 2 বেলা, ফ্যামিলি তাকে শেখাচ্ছে, ফ্যামিলি তাকে বলছে বারবার যে তুমি যদি এটা করো তাহলে তোমার জীবাণুগুলো মরে যাবে, দাঁত
দাঁতে ক্যাভিটি হবে না, এটা তার মধ্যে একটা বিশ্বাস তৈরি করে ছোট বাচ্চার উপরে। এটাকে সে ভ্যালু দেয় জীবনের পরে, এবং ভ্যালু দেওয়ার পর তার অ্যাটিটিউডটা পরিবর্তিত হয় এবং সে সারা জীবন দিনে 2 বেলা ব্রাশ করে। আশা করি পরিষ্কার। এইভাবে একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়। এখন আপনি যখন চিন্তা করেন, আপনি যখন হেলথ প্রোগ্রামগুলো ডিজাইন করবেন কোনো একটা কমিউনিটিতে, আপনার এডুকেশনগুলো এমনভাবে থ্রো করতে হবে যাতে আপনাকে চিন্তায় রাখতে হবে যে মানুষ এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যাবে এবং গিয়ে তারপর বিহেভিয়ার চেঞ্জ হবে। শুধুমাত্র আপনি একদিনের হেলথ এডুকেশন প্রোগ্রাম দিলেই তার বিহেভিয়ার চেঞ্জ হবে না। পরিষ্কার আমার কথাটি? স্যার, তার মানে একটা জিনিস আমরা এটা বুঝতে পারছি যে বিহেভিয়ার চেঞ্জ করতে হলে তার বিলিফটাকে চেঞ্জ করতে হবে, তা না হলে তার অ্যাটিটিউড চেঞ্জ হবে না। থিওরিটিক্যালি তাই, থিওরিটিক্যালি তাই। একটা জিনিস বলে রাখি, সোশ্যাল সায়েন্স এমন একটা জিনিস, এটা ম্যাথমেটিক্স না। হয়তোবা সোশ্যাল সায়েন্টিস্টরা একটা ফ্লো ডায়াগ্রাম ডেভেলপ করার চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে। এটা এইভাবে বলা ঠিক না যে একদম সরাসরি কাজ করবে, বাট ডেফিনেটলি অধিকাংশের ক্ষেত্রে সেটা অবশ্যই কাজ করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা যেহেতু সোশ্যাল সায়েন্স অ্যাসপেক্টটা পড়তেছি, এটা পিওর ম্যাথমেটিক্স হবে না, এটা একটু মাথায় রাখবেন। একদম পিওরলি না হলেও কাছাকাছি যাবে। একটু আমাকে সময় দেন, আমি আপনারা এই ডায়াগ্রামটি দেখছেন, সেম জিনিস আমি যেটা আগে ব্যাখ্যা করেছি তার একটা ডিটেইলড ভার্সন। মাইক্রোফোন অফ রাখি, কারো মাইক্রোফোন থেকে বেশ বৃষ্টির আওয়াজ আসছে। এটা আন্ডারস্ট্যান্ডেবল, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পেরেছি যে আসলে বিহেভিয়ারের কনসেপ্টটা কি এবং বিহেভিয়ারাল সায়েন্স জিনিসটা কি। এরপর আসি কম্পোনেন্ট। বেসিক্যালি বিহেভিয়ারাল সায়েন্স মেজরলি 3টা সাবজেক্টের সমন্বয়ে গঠিত। আচরণবিদ্যা, আমি যদি খুব বাংলায় বলি, আচরণবিদ্যা 3টা বিষয়কে কভার করে। একটা হচ্ছে সাইকোলজি, মনোবিজ্ঞান, সোশিওলজি সমাজবিজ্ঞান, এনথ্রোপোলজি নৃবিজ্ঞান। বিহেভিয়ারাল সায়েন্সের 3টা মেজর ব্রাঞ্চ, তাছাড়াও আরো ছোট ছোট ব্রাঞ্চ আছে, বাট আমরা ফোকাস করব এই 3টা। অর্থাৎ একজন মানুষের আচরণকে বুঝতে হলে তার মনটাকে বুঝতে হবে, সে যে সোসাইটিতে থাকে সেই সোসাইটিটাকে আমার মাথায় রাখতে হবে, এবং মানুষের যে আচরণ যুগে যুগে পরিবর্তন হচ্ছে সেইটা আমার মাথায় রাখতে হবে। এই 3টা মাথায় যদি রেখে আমি কোনো এডুকেশন প্রোগ্রাম ডেভেলপ করি সেটা বেস্ট হবে। পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আপনি যখন এগুলোকে মাথায় রেখে প্রপোজাল সাবমিট করবেন, আপনার প্রপোজাল ফান্ড পাওয়ার জন্য বেশি যোগ্যতা অর্জন করবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই 3টি সাবজেক্টই বিহেভিয়ারাল সায়েন্সে আসলো, অন্য কিছু আসলো না কেন? উত্তরটা খুবই সোজা। কারণ হচ্ছে এই 3টা জিনিস ডাইরেক্টলি হিউম্যান বিহেভিয়ার নিয়ে ডিল করে। এই জন্য আমি 3টা সাবজেক্টের জাস্ট একটা সুপারফিশিয়াল বর্ণনা দিয়ে চলে যাব। সেই সাথে আমি আরেকটা জিনিস বলে রাখি, বেসিক্যালি এই চ্যাপ্টারটা বা এই লেকচারটা একজন সোশ্যাল সায়েন্সের পিপল নিলে সবচেয়ে বেস্ট হয়, কারণ আমি এটার মতো খুব এক্সপার্ট নই।
সুতরাং যেহেতু এই করোনা পরিস্থিতিতে এই ধরনের এক্সপার্ট অ্যারেঞ্জ করা ডিফিকাল্ট, সেই জন্য আমি কন্টিনিউ করছি। বাট খুব বেশি জটিল প্রশ্ন করলে আমি নিজেও অ্যান্সার দিতে পারবো না, কারণ আমি ব্যাকগ্রাউন্ডের লোক না। এটা মাথায় রাখবেন, এটা আমার সীমাবদ্ধতা। সো সাইকোলজি, আমরা সাইকোলজি এত ডিটেলস পড়বো না, টুকটাক বিষয় সম্পর্কে জানবো। সাইকোলজির অনেক কঠিন কঠিন ডেফিনেশন আছে, বা সহজ ডেফিনেশন হচ্ছে স্টাডি অফ হিউম্যান মাইন্ড। হোয়াট ইজ সাইকোলজি? সিম্পলি মনে রাখবেন, স্টাডি অফ হিউম্যান মাইন্ড। সোশিওলজি, স্টাডি অফ হিউম্যান সোসাইটি, as simple as it is. Anthropology, study of what makes us human. যদি এটা কঠিন মনে হয়, এই ডেফিনেশনটা মোটামুটি কম্পারেটিভলি ইজি। Anthropology is the study of people throughout the world, their evolution in history, how they behave, কিভাবে আচরণ করে, adapt to different environments, হেলথ এডুকেশন প্রোগ্রাম দেওয়ার পরে তার আচরণটা কিভাবে পরিবর্তন হবে সেটা আগে থেকে আপনাকে ধারণা করে রাখতে হবে। কমিউনিকেট, মানুষের সাথে মানুষের কিভাবে কমিউনিকেশন করতে হবে, এবং সোশ্যালাইজ উইথ ওয়ান অ্যানাদার, এ হচ্ছে অ্যানথ্রোপোলজি। এটা আন্ডারস্ট্যান্ডেবল, একবার দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। এখন আসি, এই বিহেভিয়ারাল সায়েন্স আমাদের কি কাজে আসবে, পাবলিক হেলথে কি কাজে লাগবে। মোটা দাগে 4টা কাজে আসবে। প্রথমত হচ্ছে ইটিওলজি অফ ইলনেস, অর্থাৎ একটা রোগের কজটা কি, কারণটা কি, এটা সোশ্যাল কনটেক্সটে বোঝার জন্য বিহেভিয়ারাল সায়েন্স লাগবে, স্পেশালি সোশিওলজি। প্যাটার্ন অফ ডিজিজ, যেহেতু একটা ডিজিজ, আমি কমিউনিটি ডিজিজ নিয়ে পাবলিক হেলথ কাজ করে, এই ডিজিজ কমিউনিটিতে কিভাবে ছড়াচ্ছে, কোন প্যাটার্নে যাচ্ছে, সেইটা জানতে হলে আমার বিহেভিয়ারাল সায়েন্স জানা প্রয়োজন। মানে বিহেভিয়ারাল সায়েন্সের মাধ্যমে আমরা এটাকে বুঝতে পারবো। আমি বিহেভিয়ারাল সায়েন্স যদি জানি, বা বিহেভিয়ারাল সায়েন্সের মাধ্যমে হেলথ সার্ভিসটাকে ডিজাইন করতে পারবো। আপনারা এখন স্পষ্ট বুঝতে পেরেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলতেছে, যে এতদিন সারা ওয়ার্ল্ডের হেলথ সিস্টেম যেভাবে চলতো, এটা দিয়ে আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি হেলথ ম্যানেজমেন্ট করা সম্ভব না। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম তৈরি করার কাজে হাত দিয়েছে। এ সবগুলাই কিন্তু এই বিহেভিয়ারাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজিকে কাজে লাগিয়ে তৈরি করতে হবে। আর আমি যদি এটা জানি, আমি আমার হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ডেভেলপ করতে পারবো। সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটা হচ্ছে পাবলিক হেলথের মানে বিহেভিয়ারাল সায়েন্সের স্কোপ। এখন আসি স্পেসিফিক্যালি হেলথ এডুকেশনে বিহেভিয়ারাল সায়েন্সকে আমি কিভাবে কাজে লাগাবো। খুবই সহজ জিনিস। প্রথমত হচ্ছে, একটা কমিউনিটির বিহেভিয়ারকে আন্ডারস্ট্যান্ড না করে আমি হেলথ এডুকেশন প্রোগ্রাম থ্রো করতে পারবো না। সুতরাং আমাকে আগে জানতে হবে যে এই কমিউনিটিতে বাল্য বিবাহের সংখ্যা বেশি, এই কমিউনিটিতে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে না, এই কমিউনিটি শিক্ষাগত যোগ্যতা কম, অথবা এই কমিউনিটিতে এই ধরনের একটা রিস্কি বিহেভিয়ার তারা আদিকাল থেকে একসেপ্ট করে রেখেছে। এটা যদি আমি না বুঝি, আমি হেলথ এডুকেশন দিতে পারবো না। আন্ডারস্ট্যান্ডিং দ্য আন্ডারলাইং কজ অফ সার্টেন বিহেভিয়ার ইন এ কমিউনিটি, একটা কমিউনিটি একটা স্পেসিফিক বিহেভিয়ার কেন করে সেটা আগে আমাকে জানা উচিত। আমরা জানি যে জর্দা, সাদা পাতা, পানের সাথে আমাদের সোসাইটিতে এটা গ্রামের মহিলারা কম বেশি খায়, এবং এটা সোশ্যালি অ্যাকসেপ্টেড। কিন্তু এই তামাকটা কিন্তু ধূমপানের মতোই ক্ষতিকর।
কিন্তু দেখেন সিগারেট খাওয়াটাকে আমরা খারাপ মনে করি সোশ্যালি, কিন্তু আমাদের দাদি নানিরা যে পানের বাটা নিয়ে বসে এই জর্দা সাদা পাতা খায় সেটাকে আমরা খারাপ বলি না। বিয়ের অনুষ্ঠানে আমরা এটা সাজায় রাখি, কারণ এটা সোশ্যালি অ্যাকসেপ্টেড। দেখেন দুইটা রিস্কি বিহেভিয়ার, একটাকে ঘৃণা করি আর একটা সোশ্যালি অ্যাকসেপ্টেড। সুতরাং এই আন্ডারলাইং কজ গুলো জানার জন্য আমার বিহেভিয়ারাল সায়েন্স বা সোশিওলজি, সাইকোলজি জানা উচিত। স্বভাবতই যে কোনো ধরনের এডুকেশনাল প্ল্যান করতে লাগবে, ডিজাইন করতে লাগবে। কেন ডিজাইন করতে লাগবে? যেই কমিউনিটি কম শিক্ষিত সেই কমিউনিটিকে আমার এডুকেশনাল প্রোগ্রাম ডিজাইন করতে হবে তাদের লেভেল অনুসারে, অ্যাপ্রোপ্রিয়েট মেথড চুজ করা এবং ফিউচারের জন্য লাগবে। সুতরাং এতটুকু পর্যন্ত আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে সবার জন্য? জি স্যার। জি স্যার। এইবার আমি কিছু পোস্টার দেখাই, কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখেন কিভাবে বিহেভিয়ারাল সায়েন্স বুঝে এই পোস্টারগুলো তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু পাবলিক হেলথে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যারা কাজ করে এরা কিন্তু পাবলিক হেলথের লোক বা হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন অথবা বিহেভিয়ারাল সায়েন্স কাজে লাগিয়ে কিন্তু এগুলো তৈরি করেছে। এমনি এমনি কিন্তু এগুলো হয়নি। এই পোস্টারটা দেখেন কোন একজন পাবলিক হেলথ প্রফেশনালের মাথা থেকে এসেছে, স্পেশালি হেলথ এডুকেশন লোকদের কাছ থেকে। সুতরাং তিনি যে ডিজাইন করেছেন এটা মানুষকে ভয় লাগানোর জন্য। এই ছবি যদি মানুষের মনটা বুঝতে না পারেন এই ছবি আসতো না, এবং নিশ্চয়ই এই ছবিটা আপনাদের কাছে কোনো না কোনো ভাবে আবেদন তৈরি করে, তাই নয় কি? ওরা আমার কাছে তো জুতাটা খুলে ওরে দে। কাইন্ডলি একটু বন্ধ রাখি। এই পোস্টারের দিকে লক্ষ্য রাখেন। একইভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি ধূমপান করলে আপনার বাচ্চা ক্ষতি হবে। এটাও কোনো এক পাবলিক হেলথ প্রফেশনাল করেছে এবং মানুষের সাইকোলজিটাকে উনি কাজে লাগিয়েছে। খুবই ইন্টারেস্টিং ছবি। আমি যখন প্রথম এই পোস্টারটা দেখি, যেহেতু আমি হেলথ এডুকেশনে পড়াশোনা করেছি, হেলথ প্রমোশনে, আমি এই পোস্টারটা দেখে খুব অবাক হই যিনি এটা আইডিয়াটা তৈরি করেছে, যে একটা সিগারেটই এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং বেলুনের মতো। এবং আদতে তাই। যারা এনসিডি নিয়ে পড়াশোনা করে, এমপিএইচ মেজর, তারা ভবিষ্যতে হয়তো জানবেন ধূমপান কিভাবে আমাদেরকে ক্ষতি করে। দিস ইজ পিওরলি বিহেভিয়ারাল সায়েন্স। ভালো জানলে এই ধরনের জিনিসগুলো আসে। সেম জিনিস দেখতে পাচ্ছেন, যদিও ফ্রেঞ্চ ফ্রাই দেখানো হচ্ছে, কিন্তু এই শেপটা আপনারা জানেন যে কফিনের শেপ। সুতরাং এগুলো খাবেন তো কফিনে ঢুকতে হবে আপনাকে। গত 31 তারিখ জাতীয় তামাক মুক্ত দিবস ছিল। বাংলাদেশের পোস্টারটা আমি এইভাবে দেখেছিলাম। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে বিহেভিয়ারাল সায়েন্স যখন আপনি ভালো বুঝবেন, এই ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের এই যে মিনা কার্টুন, বিভিন্ন ধরনের যে সচেতনতামূলক নাটক, আপনারা মনে পড়ে কিনা যে জাহিদ হাসানের সেই এই রোদ এই বৃষ্টি সবুজ ছায়া, যে নাটকগুলোতে আমরা হেলথের বিভিন্ন ইনফরমেশন গুলো দিতাম, এগুলো কিন্তু সব বিহেভিয়ারাল সায়েন্স এবং পাবলিক হেলথের কনসেপ্ট গুলোকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে, এবং এগুলো পাবলিক হেলথের জলজান্ত উদাহরণ। বিশেষ করে মিনা কার্টুন আর বাংলাদেশের এই যে হুমায়ুন আহমেদের যে বিখ্যাত নাটকগুলো, এই রোদে এই বৃষ্টি সবুজ ছায়া, এগুলো। সুতরাং এটা হচ্ছে একটা পার্ট, বেসিক্স অফ বিহেভিয়ারাল সায়েন্স। এটা আন্ডারস্ট্যান্ডেবল আপনাদের কাছে? আমি কি পরে লেকচারে যাব? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমি কথা দিচ্ছি বেশিক্ষণ রাখবো না, আপনাদের সময়ের মধ্যে শেষ করে দেব। কারো কোনো প্রশ্ন থাকলে?
সুতরাং আমরা বেসিকটা জানলাম বিহেভিয়ারাল সায়েন্সের। ওখান থেকে প্রশ্ন যদি আসে, ডেফিনেশন আসবে, কনসেপ্ট আসবে, স্কোপ আসবে, এর বাইরে খুব একটা কিছু আসবে না। ডেফিনেশন, কনসেপ্ট, স্কোপ, ছোট ছোট প্রশ্ন। স্যার ডেফিনেশন গুলো কি আমরা ছোট ছোট করেই দিব, যেভাবে আপনি সহজ করে বলেছেন? আপনি সহজ, আমি সহজ করে বলেছি, কিন্তু উত্তরটা খুব কঠিন। ইউজুয়ালি যদি আমার কাছে আসে আমি সেটা প্রেফার করি, কিন্তু আমি তো একা নই। সাধারণত এই প্রফেশনে যারা সিনিয়ররা আছেন ওনারা আমি দেখলাম যে মোটা বড় বড় ডেফিনেশন পছন্দ করে। সুতরাং যেহেতু এক্সামের বিষয়গুলো আমার হাতে না, চেষ্টা করবেন, আমি লেকচারের ভিতরে কিছু সহজ ডেফিনেশন রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে সেগুলো একটু একবার করতে পারেন, কিন্তু একদম এক লাইনে ডেফিনেশন নিজের জন্য রাখেন, পরীক্ষার জন্য না হয় 2 লাইন বাড়িয়ে লিখেন। আমার জন্য ওকে, বাট আরো তো অন্যরা আছে। হতাশ হবেন না, লেটস ট্রাই। এনিওয়ে, এখন আমরা কনসেপ্টটা সম্পর্কে জানলাম, কিন্তু আমরা একটু ভিতরে ঢুকবো, খুব বেশি না। সেটা হচ্ছে সোশিওলজি, সাইকোলজি এবং এনথ্রোপোলজি। কুইক যাব, এগুলো আমি মানে খুব বেশি ডিটেলস পড়ার কিছু নাই। আমরা যেটা কভার করব সুপারফিশিয়ালি, সোশিওলজি কি জিনিস, মেডিকেল সোশিওলজি, সাইকোলজি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, এনথ্রোপোলজি, মেডিকেল এনথ্রোপোলজি, অর্থাৎ এদের বেসিকটা জানবো এবং এরা কিভাবে পাবলিক হেলথে কাজে লাগে, এই লিঙ্কেজটা জানলেই সাফিসিয়েন্ট আপনাদের জন্য। আমি অন্যান্য ডেফিনেশন দিয়েছি, বাট আমি আমার সোজা ডেফিনেশনই বলি। সোশিওলজি মানে হচ্ছে স্টাডি অফ সোসাইটি। একটা মানুষ যে পরিবেশে সে বসবাস করে সেই পরিবেশটাকে বোঝাটাই হচ্ছে সোশিওলজি। আপনারা জানেন এটাতে গ্র্যাজুয়েশন আছে, এটাতে মাস্টার্স আছে, হিউজ পড়াশোনা। আমরা ওইদিকে যাব না, যারা এটার এক্সপার্ট ওনারাই ভালো জানেন। বাট আমরা কি জানব, দেখেন এই ডেফিনেশনটা আমার কাছে খুব সুইটেবল মনে হয়েছে। স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে হিউম্যান রিলেশনশিপ জিনিসটা কি? হিউম্যান রিলেশনশিপ বলতে বোঝানো হচ্ছে ডাইভার্সিটি অফ দ্য রিলেশনশিপ, চেঞ্জ ওভার টাইম, ইনফ্লুয়েন্স বাই ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার। আর হিউম্যান বিহেভিয়ার যেটা আমরা হেলথ এডুকেশনে কাজে লাগাবো। আমি এই ছবিটাতে আসি, এই ছবি দিয়ে আমরা সোশিওলজিকে পার করে দেব। এটার দিকে খেয়াল রাখেন, দেখেন আমি যদি ছোটর দিকে আসি, একজন ব্যক্তি, এই ব্যক্তিটি বেশ কিছু ব্যক্তির সাথে সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে, সেটাকে আমরা কি বলি? ফ্যামিলি। এর বাইরে অনেকগুলো ফ্যামিলি মিলে একটা কমিউনিটি হয়। যখন অনেকগুলো ফ্যামিলি একটা জিওগ্রাফিক্যাল এরিয়ায় থাকে তখন সেটাকে বলি আমরা কমিউনিটি। আর অনেকগুলো কমিউনিটি মিলে হয় সোসাইটি। এটা আপনার মাথায় রাখবেন, কারণ এটা হেলথ এডুকেশন ডিজাইন করার ক্ষেত্রে বেসিক হিসেবে কাজ করবে। আপনি হেলথ এডুকেশন কি সোসাইটিতে দেবেন, নাকি কমিউনিটিতে দেবেন, নাকি ফ্যামিলিতে দেবেন? আমরা হেলথ এডুকেশন ইন্ডিভিজুয়ালি খুব কম দেই, বাট দিয়ে থাকি। পাবলিক হেলথ এখানে খুব কম কাজ করে, পাবলিক হেলথ এখান থেকে কাজ করে বেশি। এর বাইরে আরেকটা বলয় আছে, সেটা হচ্ছে ন্যাশন, মানে কান্ট্রি। সুতরাং আপনি যদি সোসাইটি কাদেরকে নিয়ে গঠিত, সোসাইটির নেচারটা কেমন, এটা যদি ভালো বোঝেন, আপনি সোসাইটিতে হেলথ এডুকেশন ডিজাইন করা আপনার জন্য সহজ হবে। একইভাবে কমিউনিটির নারীভুরি সম্পর্কে আপনি ভালো জানলে কমিউনিটিতে কিভাবে হেলথ এডুকেশন রান করতে হয় সেটা আপনি ভালো জানবেন। একইভাবে ফ্যামিলি সম্পর্কে যদি আপনি ভালো জানেন, ফ্যামিলি ইয়ে করবেন। এইবার আসে এগুলো ডেফিনেশন, খুব কঠিন ডেফিনেশন না, এই জন্য আমি স্কিপ করে যাব, বাট মূল কনসেপ্টটা হচ্ছে এটাই। এখানে সেই ডেফিনেশনগুলো আমি সহজ ডেফিনেশনগুলো খুঁজে খুঁজে এখানে
আপনাদের জন্য রেখে দিয়েছি, আমি আর পড়বো না কারণ আমার পড়াতে আরো সময় নষ্ট হবে। আমি যেটা বলবো, দেখেন সোসাইটির মধ্যে কিন্তু আগের ছবিটা দেখেন, সোসাইটির ভিতরে সোশ্যাল ক্লাস থাকে, এটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ হেলথ এডুকেশন প্রোগ্রামে সোশ্যাল ক্লাসটা একটা ফ্যাক্টর। সোশ্যাল ক্লাস, কমিউনিটি, সোশ্যাল ইনস্টিটিউশন, এই জায়গায় এসে ভুল করবেন না। সোশ্যাল ইনস্টিটিউশন মানে এই শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আদালত, এটা না। সোশিওলজির ভাষায় সোশ্যাল ইনস্টিটিউশন হচ্ছে 5টা। সোশ্যাল ইনস্টিটিউশন হচ্ছে ফ্যামিলি, এডুকেশন, রিলিজিয়ন, পলিটিক্স, ইকোনমিক্স, এবং প্রত্যেকটাই একজন মানুষের আচরণকে প্রভাবিত করে। সোশ্যাল ইনস্টিটিউশনের ডেফিনেশনগুলো এখানে আছে, আমি চেষ্টা করেছি সব সহজ রাখার জন্য। ফ্যামিলি আমরা জানি অনেকভাবেই, আমরা সমাজ বিজ্ঞান সাবজেক্টগুলোতে পড়েছি যে বিভিন্ন ধরনের ফ্যামিলি আছে। এগুলো জাস্ট জানার জন্য জানা, এগুলো হেলথ এডুকেশন প্রোগ্রামে কাজে লাগে। কারণ আপনি যখন মাতৃতান্ত্রিক পরিবারে গিয়ে হেলথ এডুকেশন দিবেন, তখন নিশ্চয়ই আপনি ছেলেদেরকে হেলথ এডুকেশন দেবেন না। আপনি যখন পিতৃতান্ত্রিক পরিবারে গিয়ে কোনো ম্যাটারনাল চাইল্ড হেলথ রিলেটেড এডুকেশনাল প্রোগ্রাম রান করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে ওই পুরুষদেরকে কমিউনিটি অ্যাকশনের মধ্যে আনার জন্য মাথায় রাখতে হবে। জয়েন্ট ফ্যামিলিতে কিভাবে হেলথ এডুকেশন প্রোগ্রাম রান করবেন, যদি কোনো কমিউনিটিতে একাধিক জয়েন্ট ফ্যামিলি থাকে, সেইগুলো বোঝার জন্য এটা। এখন জাস্ট তর্কের খাতিরে দেখেন সোসাইটি কিভাবে একজন হিউম্যানকে, মানুষের আচরণকে কন্ট্রোল করে। একটা সোসাইটিতে কিন্তু কিছু মোরাল কোড অফ কন্ডাক্ট থাকে। মনে করেন গুলশান এলাকার একটা পশ সোসাইটি, তারা একটা মোরাল কোড অফ কন্ডাক্ট মেনটেন করে, তাদের একটা আলাদা কাস্টমস আছে। ওই এলাকায় আইনগুলো একটু অন্যরকম। প্রত্যেকটা জিনিস যখন একসাথে হয়, তখন ওই এলাকার ওই সোসাইটির যে মানুষটা, তার আচরণ হয় এক ধরনের। একইভাবে ঢাকায়, আপনি পুরান ঢাকার সোসাইটির কথা চিন্তা করেন, তাদের মোরাল কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট একরকম, তাদের কাস্টমসটা একরকম। যেমন তারা ভাজা পোড়া বেশি পছন্দ করে, তাদের আইনটাও তারা তার মতো করে মেনটেন করে। সুতরাং তাদের কিন্তু হেলদি বিহেভিয়ার, অর্থাৎ আপনি খেয়াল করেন ফাস্ট ফুড, ভাজা পোড়া জাতীয় খাবার তাদের কালচারে বেশি। গুলশানে সেটা কম, বাট গুলশানে আবার দেখবেন অ্যালকোহল কনজাম্পশনটা বেশি হতে পারে, সেটা অন্য জায়গায় নাও হতে পারে। এই যে সোসাইটি বিভিন্নভাবে মানুষের আচরণকে কিন্তু চেঞ্জ করে, এটা হচ্ছে মেসেজ। পাবলিক হেলথ প্রোগ্রামগুলো আমরা সোসাইটিতে দিয়ে থাকি, তাছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। আমরা হয় সোসাইটিতে দেই, না হলে কমিউনিটিতে। যেমন এখানে উদাহরণ দেখেন যে একটা প্লেগ্রাউন্ডে একটা নোটিশ টাঙানো আছে। এই যে খেলার গ্রাউন্ড, সেটা তো কোনো না কোনো সোসাইটিতে আছে। সুতরাং আপনি এডুকেশনাল প্রোগ্রাম, এই বোর্ডটা কোথায় টাঙাবেন সে কনসেপশন আপনার ক্লিয়ার থাকতে হবে। আপনি নিশ্চয়ই কোনো গোরস্থানের সামনে রাখবেন না, বা কোনো জনমানবহীন সোসাইটিতে গিয়ে এটা লাগাবেন না। এবং কোন সোসাইটিতে ইংরেজিতে রাখবেন না বাংলায় করবেন, সেটা আপনার সোসাইটি টু সোসাইটি ভ্যারি করবে। হয়তোবা এই পোস্টার একটা নিম্ন মানের, অর্থনৈতিকভাবে নিম্ন শ্রেণীর সোসাইটিতে এই পোস্টারটা কাজে নাও লাগতে পারে, কিন্তু গুলশানের খেলার মাঠে এটা রেখে দিলে বা ডিপ্লোম্যাটিক জোনের সামনে রেখে দিলে আন্ডারস্ট্যান্ডেবল। এটা আপনাকে সেন্স খাটাতে হবে। একটা পার্থক্য আছে সোসাইটি আর কমিউনিটির মধ্যে, আন্ডারস্ট্যান্ডেবল, আপনারা একটু দেখে নিয়ে। তাহলে মেডিকেল সোশিওলজি কি? মেডিকেল সোশিওলজি হচ্ছে কিছুই না, যেই সোশিওলজিতে হেলথ রিলেটেড ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়। এখানে এই বক্তব্যগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, একদম ইজি। কোন কোন এরিয়ায় মেডিকেল সোশিওলজিটা কাজে লাগে তার একটা এক্সপ্লানেশন আছে এখানে, আপনারা বুঝতে পারবেন। আমি মনে হয় আগাই। এরপর আসি সাইকোলজি।
সাইকোলজি হচ্ছে স্টাডি অফ হিউম্যান মাইন্ড, মানুষের মনকে বোঝা। একটা মানুষের মনকে যখন আমি বুঝবো, আমি যে এডুকেশনাল প্রোগ্রামগুলো দিব সে তখন তত দ্রুত নিতে পারবে। বেশি ভিতরে আমি যাব না। এই ছবিটা দেখেন, এই ছবিটা যে আপনাকে সাহায্য করবে একটা জিনিস ডিজাইন করার জন্য, যে সোশিওলজিতে গ্রুপ থাকে, পলিটিক্যাল ইস্যু থাকে, সোশিও ইকোনমিক ইস্যু থাকে, আর সাইকোলজিতে আপনি যখন প্রোগ্রামগুলো ডিজাইন করবেন আপনাকে খেয়াল রাখতে হবে ওই কমিউনিটির পার্সোনালিটি কোন লেভেলে, ওই কমিউনিটির বিহেভিয়ারটা কিরকম, এক্সিস্টিং বিহেভিয়ার, ওই কমিউনিটির মোটিভেশনটা কেমন। হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরেন আমি একটা উদাহরণ দেই। চা বাগানে গিয়ে আপনি যদি যারা চার পাতা তোলে ওদেরকে যদি আপনি অ্যালকোহল কনজাম্পশন বন্ধ রাখতে বলেন, তারা আপনার কথা শুনবে না, কারণ এটাই তাদের মানে এই মহুয়া মদ খেয়েই তারা এই চা বাগানে বছরের পর বছর থাকে। সুতরাং ওদের কাছে আপনি ওই নর্মাল থিওরিতে যদি অ্যালকোহল কনজাম্পশন কমাতে যান সেটা খুব একটা সাকসেস হবে না, অন্য স্ট্র্যাটেজি লাগবে। আবার আরেকটা মানে একটা সেন্সিটিভ উদাহরণ দেই, এটা সবার মনে থাকে। ধরেন আপনি যারা যৌনকর্মী তাদের মধ্যে কন্ডম ব্যবহারের একটা প্রজেক্টে আপনাকে স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখেন, যে যৌনকর্মীরা নিম্ন শ্রেণীতে পেশাজীবী, অর্থাৎ ধরেন বিভিন্ন যৌনপল্লীগুলাতে, সেইখানে আপনি কন্ডম ইউজের ব্যবহার বা এডুকেশন দিলে কাজে লাগবে। কিন্তু যেই যৌনকর্মীরা একটু হাই সোসাইটিতে থাকে, যাদের পারিশ্রমিক বেশি, আপনি তাদেরকে এই কন্ডম ইউজের হাজারো এডুকেশন দিলে কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। জাস্ট একটু সেন্স খাটান, আপনাকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে, হয়তোবা সেখানে কন্ডম ইউজটা সাকসেসফুল হবে না। আমি এই উদাহরণটা এই জন্য দিলাম যে এটা মাথায় গেঁথে যায় এই উদাহরণটা। এরকম হাজারো উদাহরণ হেলথ এডুকেশনে আছে যে সোসাইটি টু সোসাইটি, পাবলিক টু পাবলিক ভ্যারি করে, এবং একই এডুকেশন আপনি ভিন্ন সোসাইটিতে ভিন্ন ওয়েতে থ্রো করতে হবে, মেকানিজমটা ভিন্ন হবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আসেন এনথ্রোপোলজি, স্টাডি অফ হিউম্যান অরিজিন, এটাই হচ্ছে এনথ্রোপোলজি। এখন এনথ্রোপোলজি লাস্টের দিকে একটা কথা দেখেন, এনথ্রোপোলজি অনেক ক্যাটাগরির। একটা হচ্ছে ফিজিক্যাল এনথ্রোপোলজি, আর্কিওলজি, কালচারাল এনথ্রোপোলজি, লিঙ্গুইস্টিক এনথ্রোপোলজি। প্রশ্ন হচ্ছে আমাদের পাবলিক হেলথে সবগুলো লাগে না, আমাদের পাবলিক হেলথে সবচেয়ে বেশি লাগে কালচারাল এনথ্রোপোলজি। এই জন্য আমি শুধু কালচারাল এনথ্রোপোলজিটা এখানে রেখেছি, বাকিগুলো বাদ। কালচারাল এনথ্রোপোলজি কি? আন্ডারস্ট্যান্ডেবল, যেখানে মানুষের বিহেভিয়ার প্রতিদিন কিভাবে পরিবর্তন হয়, মানুষের বিশ্বাসের কারণে বিহেভিয়ারটা কেমন হয়, সেটা নিয়ে আলোচনা করে। এটাই হচ্ছে কালচারাল এনথ্রোপোলজি। কালচারাল এনথ্রোপোলজিতে দুইটা প্র্যাকটিস আছে, একটাকে বলা হয় ইথনোগ্রাফি এবং আরেকটা হচ্ছে ইথনোলজি। আমরা পাবলিক হেলথে খেয়াল করবেন, আপনারা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, মানে পরের সেমিস্টারে আপনারা রিসার্চ ডিজাইন করবেন, ওখানে কিন্তু আপনারা কম বেশি জানতে পারেন, রিসার্চ মেথোডোলজি নিশ্চয়ই আপনারা পড়েছেন, যে রিসার্চ বেসিক্যালি দুই ক্যাটাগরি হয়ে থাকে, একটা কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ যে রিসার্চটা, এই কোয়ালিটেটিভ রিসার্চকে অনেকে আবার বলে যে এনথ্রোপোলজিক্যাল রিসার্চ, অর্থাৎ মানুষের ভেতরে ঢুকে যে তথ্যটা নেওয়া হয়, এটার অরিজিন, কোয়ালিটেটিভ রিসার্চের অরিজিন আসছে এখান থেকে, এনথ্রোপোলজি থেকে, অর্থাৎ ইথনোগ্রাফি।
জিনিসটা কি? ওদের থেকে ধার করা। মূল কথা, ফিল্ড ওয়ার্ক ইন এ পার্টিকুলার কালচার provides an account of that community, society and culture. একদম তাদের কাছে গিয়ে যে তথ্যটা সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় এথনোগ্রাফ। এটা কালচারাল অ্যানথ্রোপোলজির পার্ট, এবং আমরা পাবলিক হেলথের লোকেরা ওদের কাছ থেকে এই পদ্ধতিটা ধার করেছি এবং ওয়াইডলি প্র্যাকটিস করা হয়। বিশেষত আইসিডিডিআরবি এগুলো বেশি করে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপোলজি ডিপার্টমেন্ট। আরেকটা হচ্ছে ইথনোলজি। ইথনোলজি কি? কম্পারেটিভ ক্রস কালচার স্টাডি অফ ইথনোগ্রাফিক ডাটা, সোসাইটি অ্যান্ড কালচার। আমেরিকার খাদ্যাভ্যাস আর বাংলাদেশের খাদ্যাভ্যাস এক সময় পার্থক্য ছিল, কিন্তু গ্লোবালাইজেশনের কারণে, কমিউনিকেশনের কারণে কিন্তু দিনে দিনে মানুষ বিবর্তিত হয়ে এখন আমেরিকায় ফাস্ট ফুড যেটা খায় আমাদের দেশেও খুব মোটামুটি ইয়াং জেনারেশন অভ্যস্ত হয়ে গেছে। এই যে ক্রস কালচারের স্টাডি, এটা এথনোলজি এবং এটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। এটা এখন আমরা পাবলিক হেলথে বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা নন কমিউনিকেবল ডিজিজ গ্লোবালাইজেশনে কিভাবে ইফেক্ট হয়, মানুষের আচরণ এক বিশ্ব থেকে আরেক বিশ্বে কিভাবে চেঞ্জ হয়, সেটা বেশ ভালোভাবে পড়ানো হয়। এবং ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আপনারা দেখেন কিভাবে কোভিড-19 আমাদের দেশে এসছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে কাবু করে দিচ্ছে। মানে অ্যানথ্রোপোলজি যেরকম কাজ করতেছে, গ্লোবালাইজেশনও সেই রকম। মেডিকেল অ্যানথ্রোপোলজি কি? সিম্পলি মেডিকেল ইস্যু নিয়ে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। আছেন আপনারা আমার সাথে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। মেডিকেল অ্যানথ্রোপোলজি একটা এক্সাম্পল দিলে সুবিধা হবে। বুঝতে পারিনি, প্রশ্ন করেছেন কেউ? মেডিকেল অ্যানথ্রোপোলজির একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ধরেন একটু আগে যে উদাহরণটা দিয়েছি সেটা অনেকটা কাছাকাছি। আমরা যেটা বলি যে মানুষ যুগে যুগে চেঞ্জ হচ্ছে, এটা তো বিশ্বাস করেন। এখন আগে ইনফেকশাস ডিজিজগুলা যেভাবে ছড়াতো, আগে কিন্তু মানুষ এক কমিউনিটি থেকে অন্য কমিউনিটিতে সে যেত না, বা তার মুভমেন্ট বেশি ছিল না। এতে হয়েছে কি, যে মানুষের মধ্যে আগে মাইগ্রেশন রেটটা বেশি ছিল না। তো কালের বিবর্তনে মানুষ কি করছে? মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাওয়াটাকে তার একটা পার্ট হয়ে গেছে, এবং এটাই মানুষের আচরণের ভিতরে বা ইভলিউশনের মধ্যে ঢুকে গেছে। যদি আরেকটু সহজভাবে বলি, আজকে আপনি খুব সহজভাবে চিন্তা করতে পারেন যে আমি আমেরিকায় গিয়ে সেটেল হব, মানে এটার একটা পসিবিলিটি আছে, এবং অনেক মানুষেরই এই চিন্তা ভাবনাটা মাথায় কাজ করে। এই যে মানুষের পরিবর্তন হয়ে গেল, অন্য কালচারে গিয়ে থাকা, এবং অন্য কালচারের সাথে তার মিক্স আপ হয় এবং হওয়াতে নতুন নতুন ডিজিজ তৈরি হয়, ডিজিজের প্রভাব হয়, সেই বিষয়গুলো নিয়ে কম বেশি মেডিকেল অ্যানথ্রোপোলজি কাজ করে। আমি কি খুব জটিল করে ফেলেছি? না স্যার, বোঝা যাচ্ছে। তার মানে হচ্ছে যে ধরেন এক জায়গা থেকে এন্ডেমিক ডিজিজ গুলি যারা মাইগ্রেশন হচ্ছে, সেখানে অন্য জায়গাতে এন্ডেমিক ডিজিজ গুলি চলে যেতে পারে, জিনিসটা এরকম। জিনিসটা এরকম, বাট বিহাইন্ড দ্য রিজন হচ্ছে মেডিকেল অ্যানথ্রোপোলজি কাজ করা। মানে মানুষ তো গ্লোবালাইজেশনে যাবে, কিন্তু মানুষ কেন যাচ্ছে? পরিস্থিতির শিকার হয়ে তার আচরণগুলো চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? এই স্টাডিগুলো মেডিকেল অ্যানথ্রোপোলজিতে
আলোচনা করা হয়। ক্লিয়ার? দেখি আমি আপনাকে আরেকটু ভালো উদাহরণ হয়তো বা পরে দেব। সুতরাং এতটুকু পর্যন্ত আপনারা আপনাদের কাছে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমি আর বেশি আগাবো না, থিওরিটিক্যালি শেষ। আমি একটা লেকচার আপনাদেরকে দিয়ে দেব, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি ইন পাবলিক হেলথ। এটা খুবই ইজি এবং আপনারা পড়লেই বুঝতে পারবেন। পরীক্ষা এটা সিঙ্গেল অ্যান্সার হিসেবে আসতে পারে। অ্যানথ্রোপোলজি আমি অলরেডি বলেছি যে কি কাজে লাগে, সোশিওলজি কি কাজে লাগে তা এখানে শর্ট করে লেখা আছে, এখানেও শর্ট করে লেখা আছে। আপনারা একবার রিডিং করবেন, আশা করি বুঝতে পারবেন। আর হচ্ছে আমি 2টা আর্টিকেল আপনাদেরকে শেয়ার করব। কারো যদি ধৈর্য থাকে একবার শুয়ে শুয়ে রিডিং করতে পারেন। একটা হচ্ছে সোশিওলজি ইন পাবলিক হেলথ, পার্সপেক্টিভস ফর অ্যাপ্লিকেশন। 1971 সালে এই আর্টিকেলটা পাবলিশ হয়। খুব বেশি কঠিন করে লেখা নাই, একবার রিডিং করলে আপনাদের মাথায় গেঁথে যাবে। এই আর্টিকেলটা একটু পড়বেন যে আসলে সোশিওলজি কিভাবে পাবলিক হেলথে কাজে লাগে। আর হচ্ছে অ্যানথ্রোপোলজি অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টু পাবলিক হেলথ, এটাও আমি আপনাদেরকে শেয়ার করব। কারো সময় থাকলে একবার রিডিং করতে পারেন, খুব বেশি বড় আর্টিকেল না, পরীক্ষার জন্য খুব দরকার নাই, বাট আপনারা চাইলে পড়তে পারেন। সুতরাং এই হচ্ছে আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আমি খুব বেশি দীর্ঘায়িত করলে ক্ষমা করবেন। এই ইস্যুগুলো আমরা সাধারণত রীতিমতো মানে আমাদের ইয়েতে পড়াশোনা করি না দেখে আন্ডারস্ট্যান্ডিং এ হয়তো বা, এই জন্য আমি ইচ্ছা করে কন্টেন্টটা খুব ছোট রেখেছি। এনিওয়ে, অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। স্যার আমাদের কুইজ গুলো তো স্যার সব পাইছেন, এটা তো আমরা আসলে বুঝতে না। কুইজ গুলো যেগুলো আমরা স্যার আপনার পাঠানো কুইজ যেগুলো ছিল স্যার, মানে এগুলো তো আমরা ফিল আপ করে স্যার পাঠানো হয়েছে। এগুলো তো কোনো ইয়ে পাই নাই স্যার, ফিডব্যাক পাই নাই। এগুলো কি পাইছেন কিনা, তারপরে হলো এগুলোর কি অবস্থা সম্পর্কে জানেন? আচ্ছা, আমি একটা ছোট্ট ফিডব্যাক দিয়েছি, মানে যাদেরগুলো পেয়েছি। আর একটা ফিডব্যাক দেব আমি। দ্বিতীয়ত হচ্ছে জি স্যার পাইছি, কালকে একটা পাওয়া গেছে মনে হয়। সরি আমি আরেকটা আপডেট দেব। আরেকটা হচ্ছে যে কারো কারো অ্যানসারে বোঝার ভুল থাকতে পারে, আমরা এগুলো ডিসকাস করব বলতে প্রতিটা অ্যানসার কি হবে, অন্যগুলা কেন হবে না, এটা একটা ফাঁকে একদিন আমরা আলোচনা করে নেব, এটা মাইন্ড ফ্রেশের জন্য। আজকের কোনো প্রশ্ন আছে কি আপনাদের? আসসালামু আলাইকুম স্যার, এই 2টা লেকচার মনে হয় আপলোড করা হয়নি। হ্যাঁ, আমি আপলোড করি নাই। আমি আজকের লেকচার শেষে আমি আপলোড করেই সাইন আউট করব, আশ্বস্ত করলাম। থ্যাংক ইউ স্যার। আর কারো প্রশ্ন? ওকে, নেটওয়ার্ক কেউ একজন করতে যাচ্ছে স্যার। নেক্সট ক্লাস কবে নাগাদ স্যার? নেক্সট ক্লাস একই সময়ে, যেহেতু আপনারা নতুন কোনো টাইম আমাকে প্রপোজ করেননি, এই 7:30টায় নেক্সট সোমবার, এইভাবে চলতে থাকবে। ওকে। আমি হয়তোবা বেশি দিন আপনাদের সাথে থাকবো না, আর হয়তোবা 1টা বা 2টা ক্লাস নেব। বাকি ক্লাসগুলো শারমিন ম্যাডাম আপনাদের সাথে কন্টিনিউ করবেন। কোনো অসুবিধা হলে আমার সাথে তো কন্টাক্ট আছেই, আমাকে জানাবেন, অসুবিধা নেই। ওকে। এইবার কষ্ট করে আপনারা আপনাদের নাম এবং প্রেজেন্ট কথাটা লিখে আমাকে পাঠিয়ে দেন। প্রত্যেকে এনশিওর করবেন এই জন্য যে
এটা আমি অ্যাজ এ এভিডেন্স হিসেবে ইউনিভার্সিটিতে জমা দিতে দেব। হ্যালো রিজওয়ান, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন ম্যাডাম। রিজওয়ান, ওনাদের সাথে পরীক্ষার ওই যে ডেটটা নিয়ে একটু কথা বলে নেন, যে 26 তারিখ অথবা 3 তারিখ, জুলাইয়ের 3 অথবা জুন মাসের 26 তারিখ, যেদিন ওনারা অন্য কোনো এক্সামের সাথে যেন ক্ল্যাশ না করে। যদি ওনাদের অলরেডি কোনো ডেট দেওয়া থাকে, সেটা না হলে অন্য আর কি আমাদের এই দুইটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেট ফিক্স করতে, তাহলে আমরা সেটা অ্যানাউন্স করে দিব। আচ্ছা, জুলাইয়ের 3 তারিখ হচ্ছে লাস্ট অপশন, রাইট? হ্যাঁ। ওকে, সো 26শে জুন আপনাদের কোনো পরীক্ষা আছে? কোনো পরীক্ষার ডেট পেয়েছেন 26শে জুন শুক্রবার? না আমাদের সব না ম্যাম, ডেট দেওয়া হয়নি এখন। তবে অনেকগুলো সাবজেক্ট আমাদের ক্লাস হচ্ছে তো ম্যাম, 3 তারিখ যদি আপনি পড়ে নেন তাহলে ভালো হয় ম্যাম। ম্যাডাম আমাদের মনে হয় জুলাই, আমরা তো জানতাম জুনের শেষ লাস্ট উইক থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। এখনো আমাদের কোনো পরীক্ষারই ওইভাবে আমরা ডেট কিন্তু ফাইনাল পাই নাই। আর আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের পরীক্ষাটা যেন জুলাই থেকে নেওয়া হয়, যেহেতু আমাদের আগের ক্লাস্টারে 2টা সাবজেক্ট বাকি ছিল। হ্যাঁ আমি সেটা তো জানি, এই জন্য আপনাদের ফার্স্ট final ক্লাস্টারে বোধহয় 2টা পরীক্ষা পেন্ডিং আছে, ওগুলো এখনো হয়নি। রাইট, ওটা 5 তারিখে একটা হবে, বা স্ট্যাটিস্টিক্স এর ডেট দেওয়া হয়নি। আর এখনো অন্য সাবজেক্টের পরীক্ষাগুলির ডেট আমরা এখনো হাতে পাইনি, যার জন্য আমরা রিকোয়েস্ট করে রেখেছিলাম নাসরিন ম্যাডামকে। উনি 19 তারিখে একটা ডেট দিয়েছিলেন RCH এর জন্য। আমরা রিকোয়েস্ট করেছিলাম পরীক্ষাটা পিছানোর জন্য, কারণ আমাদের জন্য প্রেশার বেশি হয়ে যাচ্ছে, আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম এন্টায়ার পরীক্ষাটা যেন আমাদের জুলাই থেকেই শুরু হয়। আচ্ছা, তাহলে আমাদের এই সাবজেক্টের জন্য আমরা জুলাই মাসের 3 তারিখটা ফাইনাল রাখি। হ্যাঁ, তাহলে আমি এটা সার্কুলেট করে দিলে অন্যরা সেই অনুযায়ী অ্যাকোমোডেট করবে তাদের ডেটগুলোতে। রিজওয়ান, আপনি কি বলবেন? আপনার কোনো সমস্যা আছে যদি জুলাইয়ের 3 তারিখে আমরা পরীক্ষাটা নেই? আমার প্রস্তাব হচ্ছে ম্যাডাম আরেকটু, মানে আমরা যদি আরেক সপ্তাহ পিছাই, কারণ কন্টেন্ট তো অনেক বেশি, ততদিনে কভার দেওয়াটা তো দিতে পারবো কিনা সেটা হচ্ছে কথা। এখন আমাদেরকে আবার বলছে কি যে জুলাইয়ের ফার্স্ট উইকের থেকে আমরা নেক্সট সেমিস্টারের ক্লাস শুরু করার জন্য, মানে সেকেন্ড সেমিস্টারের ক্লাস। আচ্ছা ম্যাডাম ক্লাস হলে হবে, অসুবিধা, ক্লাস হলে হোক, আমরা পরীক্ষা নয় পরেই দিই, অসুবিধা নেই। ক্লাস নেক্সট ক্লাসে আমরা আসলে পাচ্ছি না, কারণ আমাদের তো হেলথ এডুকেশন শেষই হয় নাই, এবং অন্য সাবজেক্টগুলি এত পড়া, এত অ্যাসাইনমেন্ট, আমরা পারবো কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যত পিছানো যায় ম্যাডাম তত আমাদের জন্য একটু না বেশি পিছালে আবার আপনারা বেশি মানে দেরি হয়ে যাবে আমাদের পরবর্তী সেমিস্টার শুরু করতে, তখন আসলে সেশন জট হয়ে যাবে, কারণ আমাদের তো 6 মাস করে ওটা একদম একটা টাইম স্লটের মধ্যে না রাখলে সমস্যা হয় পরে। আচ্ছা, অসুবিধা নাই, তাহলে আপনারা যদি চান আপনারা নিজেরা আমাকে সবাই মিলে কথা বলে আমাকে একটা নির্দিষ্ট ডেট জানাই দেন, আমরা সেই ডেটে পরীক্ষাটা দিয়ে দিব। আর এর মধ্যে আমরা আমাদের এই যে স্কাইপি গ্রুপটা আছে, এখানে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট টপিকটা দিয়ে দিব। আপনারা যতজন আছেন আমরা মানে 5 জন বা 6 জন এক একটা গ্রুপ হয়ে এক একটা গ্রুপের জন্য এক একটা টপিক দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট টপিক। ঠিক আছে, ওটা আপনারা নিজেরা গ্রুপ ফর্ম করে, হ্যাঁ, কারণ আমাদের ওই যে 100 মার্কের পরীক্ষার মধ্যে আপনারা হয়তো এর মধ্যে জানেন যে আমাদের 50 মার্ক হবে রিটেন, আর বাকি 50 হচ্ছে ভাইবা এবং অ্যাসাইনমেন্টের। সুতরাং অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা দিতেই হবে সবাইকে, মানে আমরা এটা গ্রুপ অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যেহেতু এখন আমাদের ওই টাইম শিডিউলটা কম, তো আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট না দিয়ে গ্রুপ অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আপনারা টোটাল কতজন আছেন এই কোর্সে? 50 জন, 50 না 52 জনের, 50 ম্যাম ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টে মনে হয় সুবিধা বেশি হইতো, যেহেতু আমরা এখন মানে সবাই ঘরেই আছি, কেউ তো ভাবে ডিসকাস তো মনে হয় না করা হবে। না, গ্রুপ অ্যাসাইনমেন্টে ভালো হবে, কাজ কমে যাবে। এখন আমরা এই যে 50টা টপিক তো আসলে বের করা মুশকিল, বড়জোর আমরা একটা করতে পারি, আমরা 5টা টপিক দিয়ে দিই, আপনারা 10 জনকে এক একটা গ্রুপ হয়ে যান। জি ম্যাম, গ্রুপ হলে ভালো হয়, জন্য লোডটা কম। জি ম্যাম, সেটাই ভালো, সেটাই ভালো ম্যাডাম, হ্যাঁ গ্রুপই ভালো হবে। জি হয় আমাদের।
রিজওয়ান আপনি কি বলেন, 10টা টপিক দিব না 5টা টপিক দিব? 10টা মানে আমার যেটা প্রস্তাব সেটা হচ্ছে আমরা ধরেন 3টা থেকে 4টা গ্রুপ করে নিলাম, 5টা টপিক ওই গ্রুপে দিয়ে দিলাম, ওনারা টপিক গ্রুপ থাকবে কিন্তু সাবমিশন হবে যে যারটা ইন্ডিভিজুয়ালি দেবে। স্যার আমাদের গ্রুপে সাবমিশন হলে ভালো হতো কি, আমাদের জন্য আসলে খুব প্রেসার হয়ে যাচ্ছে, আমাদের অনেক অ্যাসাইনমেন্ট, সময় কম, আমাদের শেষ করতে পারছি না আমরা আসলে, আর ইট ইজ বিকামিং এক্সট্রিমলি অন্য সাবজেক্টগুলোতে আপনারা কি গ্রুপ অ্যাসাইনমেন্ট দিচ্ছেন নাকি ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট দিচ্ছেন? না, ইন্ডিভিজুয়াল দিচ্ছি বলেই ম্যাডাম প্রেসারটা বেশি হচ্ছে। তাহলে অন্যগুলো গ্রুপ করার চেষ্টা করব, আমরা অন্যগুলো গ্রুপ করার চেষ্টা করব, অন্যগুলোতে দেখা যায় গ্রুপ করার চেষ্টা, নাহলে তো ম্যাডাম আমাদের টাইম কভার, আমরা এগুলো আসলে কভার কোনোভাবে করা সম্ভব হচ্ছে না। আমরা গ্রুপ দেই ম্যাডাম, আমার মনে হয়, কারণ প্রত্যেকে মানসিকভাবে আসলে এই স্ট্রেস গুলো নিতে পারতেছে না, অযথা প্যানিক না করা। সেটাই। প্রত্যেকে আর আমরা চেষ্টা করব আপনাদের পরীক্ষাটাও যথাসম্ভব মানে সহজ করার জন্য, আমরা এমসিকিউ, ট্রু ফলস এগুলো রেখে, আর তার সাথে ম্যাডাম এখানে আরেকটা রিয়েলিটি ম্যাডাম, আমাদের কিছু ক্লাসমেটের ফ্যামিলি ডাইরেক্ট করোনা ভিকটিম হয়ে গেছে, করোনা পজিটিভ। আমরা কিন্তু কিছু কিছু আমাদের স্টুডেন্টরা অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। সো এটা ম্যাডাম আমাদের একটু কনসিডারেশনে রাখবেন, কারণ আমরা আসলে অ্যাজ এ নেশন খুব ডিফিকাল্ট টাইম পার করছি, এবং আমরা পার্সোনালি অনেকে খুবই খুবই ডিফিকাল্ট সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ সেটাই, এই জন্য আমরা চেষ্টা করবো যে যত সহজে আপনাদের মানে কোর্সটা আমরা কমপ্লিট করাতে পারি পরবর্তী সেমিস্টারে যাওয়ার জন্য, এবং এক্সাম সিস্টেমটাও সহজে করানোর জন্য। ঠিক আছে রিজওয়ান, আপনি তাহলে কন্টিনিউ করেন। না, আমারও শেষ, অনেক 10 মিনিট এক্সট্রা নিয়ে নিয়েছি, এটা ঠিক হয়নি। যাই হোক, অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। হ্যাঁ, আপনাদের সবাইকে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করার দরকার নেই, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করেন, সোশ্যালি সবাই কন্টাক্ট থাকেন। আমরা ভুল টার্মটা মানে হেলথ এডুকেশন, এটা বড় মেসেজ, প্লিজ কাইন্ডলি অ্যাটেনশন। নো সোশ্যাল ডিস্টেন্সিং, ইটস এ ফিজিক্যাল ডিস্টেন্সিং, WHO তাই বলে, এটা প্রত্যেকে ভুল কথাটা বলতেছে। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।